আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার দোয়েল ফাঁকি, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এটা তৃতীয় সপ্তাহের কাজ অলরেডি দিয়ে দিছে। তো এখন এখানে যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা শিরোনাম দেওয়া আছে আর অধ্যায় দেওয়া আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় এর ক্ষেত্রে থেকে যে প্রশ্নগুলো করা হয় ও প্রশ্নগুলো তোমাদের প্রশ্নের মধ্যে আছে, এই জন্য আমি আর প্রশ্নটা ব্যাখ্যা করলাম না, তোমাদের সবার কাছে এই প্রশ্নটা আছে। এখানে ক্ষেত্রে 1 নম্বর শিরোনাম যেটা সেটা হচ্ছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এটার মধ্যে আমাদের 3টা অপশান দেওয়া আছে, অর্থাৎ আমাদের অঙ্কটাকে ভালোভাবে করার জন্য আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা। নাম্বার 2, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর। নাম্বার 3, সঞ্চয় স্কিমের মুনাফার হার আই সমান 9%। প্রশ্ন ক, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আই সমান কত। খ বলছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল এ সমান কত। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন শুধু সমাধান নিয়ে আলোচনা করব, ক এবং খ। মাই ডিয়ার অষ্টম শ্রেণী, আমাদের ক নং প্রশ্নের উত্তর, অর্থাৎ ক নং প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব। আমরা লিখব, দেওয়া আছে মূলধনকে আমরা ফি হিসেবে ধরি, মূলধন ফি সমান 15,000 টাকা। এখানে সময় দেওয়া আছে এন সমান 3 বছর এবং মুনাফার হার আর সমান 9%। তো আমরা 9%-এ লিখতে পারি 9/100, পার্সেন্টের জন্য 100 টাকা। আর আমাদেরকে বের করার জন্য বলছে আই সমান কত, অর্থাৎ সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করছে, আই সমান কত বের করার জন্য বলছে। আমরা সরল মুনাফার সূত্র যদি প্রয়োগ করি, সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা হবে আমরা সংক্ষেপে লিখলাম মুনাফা সমান, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করছি যেহেতু, আই সমান ফি আর এন। তো এখন ফির মান, এখানে ফির মান হচ্ছে 15,000 টাকা আর এর মান হচ্ছে n/100 এবং এন এর মান হচ্ছে 3। তা আমরা কাটাকাটি করে আমরা পেলাম 4,050 টাকা। তাহলে 4,050 টাকা হচ্ছে আমাদের ক এর উত্তর। এখন আমরা খ সম্পর্কে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন খ নং প্রশ্নের উত্তর দেব। খ নং প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের ক এর সহযোগিতা লাগবে। আমরা লিখলাম, দেওয়া আছে মূলধন ফি সমান 15,000 টাকা। ক হতে পাই আই সমান 4,050 টাকা। আমরা জানি সরল মুনাফা আসল, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, সমান এ সমান পি প্লাস আই। পির মান আমরা শুধু মানগুলো বসাবো। পির মান হচ্ছে 15,000 টাকা প্লাস আই মান হচ্ছে 4,050 টাকা। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 19,050 টাকা। এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর। এরপর আমরা যদি চক্রবৃদ্ধিটা করতে যাই, চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে সেটা এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে, একটু খেয়াল করো, সঞ্চয় স্কিমের মূলধন ফি সমান 15,000 টাকা। 2 নম্বর, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর। এগুলো আমাদের প্রশ্নের মধ্যে হিন্টস দেওয়া আছে। এরপরে 3 নম্বর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। এগুলো প্রশ্নে দেওয়া আছে।
প্রশ্নের মধ্যে আমাদেরকে যেটা বের করার জন্য বলছে, ক নম্বর প্রশ্ন, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ, অর্থাৎ সূত্র সহ আমাদের উল্লেখ করতে হবে। এরপরে খ বলছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। গ বলছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ। ঘ বলছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। এরপরে উ বলছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এটা গেল আমাদের চক্রবৃদ্ধি মুনাফার প্রশ্ন সহ, হিন্স সহ প্রশ্ন। অর্থাৎ আমরা অঙ্কগুলো কীভাবে করব, এটা ধারণা সহ প্রশ্ন দেয়া আছে। আমরা এখন ক খ গ গ উ পাঁচটা প্রশ্ন সলিউশন করব। সো মাই ডিয়ার স্টুডেন্ট, উই ডিসকাস ইট। আমরা ক নং প্রশ্নের উত্তর, চক্রবৃদ্ধি মূলধনের ক নং প্রশ্নের উত্তর আমরা যদি লিখতে যাই, আমরা লিখব দেওয়া আছে মূলধন পি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9%। 9% আমরা লিখতে পারি 9/100। আর আমাদের সময়কাল দেওয়া আছে n সমান 1 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আছে c সমান ফি ইন্টু 1 যোগ r পাওয়ার n। আমরা ফির মান লিখব। ফির মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, ফির মান হচ্ছে 15,000 টাকা, 1 আর আর মান হচ্ছে n/100। তো আমরা 15,000 টাকা যেভাবে আছে সেভাবে লিখব। এরপরে 9 দিয়ে 100 ভাগ করে এটার সাথে 1 যোগ করব। যোগ করলে হবে আমাদের 1.09 টাকা। আমরা 15,000 গুণ 1.09 গুণ করলে হবে 16,350 টাকা। এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। তোমরা একটু ভালো করে দেখে নাও, এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। আমরা এখন খ করব, গ করব, ঘ করব, এবার উ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কর মতো সেম করে আমরা খ করব। আমরা ক এর মধ্যে আমরা লিখছি যেভাবে, ঠিক এভাবে লিখব। দেওয়া আছে মূলধন ফি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9%। আমরা 9% লিখতে পারি n/100। আর সময়কাল প্রথম যেটা করছি আমরা ক, সেটা হচ্ছে 1 বছর আনতে। এখন যেটা করবো এটা হচ্ছে 2 বছর আনতে, অর্থাৎ n এর মান হচ্ছে 2 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সেম সূত্র, c ইকুয়াল পি ইন্টু 1 যোগ r পাওয়ার n। শুধু এখানে n এর মান চেঞ্জ হবে 2, ওইখানে ছিল 1। তো আমরা ফি মান লিখবো 15,000 টাকা, 1 এর 1 লিখবো, যোগের যোগ লিখবো, আর আর মান লিখবো 9/100। 9/100 আমরা এটা লিখবো। লেখার পরে 15,000 টাকা লিখবো। এখানে যে কাজটা করতে হবে, 9 দিয়ে 100 ভাগ করে এটার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে আমাদের হবে 1.09 আর পাওয়ার 2 আমরা লিখলাম 15,000। আমরা এটা যদি পাওয়ার করি 1.09 পাওয়ার 2 যদি টিপি, তাহলে আমাদের বের হবে 1.1881। তো আমরা 15,000 এর সাথে এই সংখ্যাটা যখন আমরা গুণ করব, তখন আমাদের মান বের হবে 17,821.5 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা আমাদের খ এর উত্তর। তোমরা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে আমাদের খ এর উত্তর। এরপর আমরা গ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ করব। গ সেম স্টাইলে আমাদের সবগুলো দেওয়া আছে, শুধু n মানটা চেঞ্জ হবে। যেহেতু 3 বছর আনতে, প্রথম রয়েছে প্রথম বছর আনতে অর্থাৎ 1 বছর আনতে, দ্বিতীয় রয়েছে 2 বছর আনতে, তৃতীয়টা হচ্ছে 3 বছর আনতে। আমাদের চেঞ্জ হচ্ছে শুধু এখানেই চেঞ্জ। আমরা লিখলাম দেওয়া আছে মূলধন ফি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9%। 9 আমরা লিখতে পারি 9/100। সময়কাল শুধু এটা খেয়াল করবে, অর্থাৎ 3 বছর আনতে বলছে, n সমান 3 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এই সূত্রটা আমরা আগের মতোই সূত্র লিখলাম, c ইকুয়াল টু ফি ইনটু 1 যোগ r পাওয়ার n। আমরা ফি মান লিখলাম 15,000 টাকা, 1 এর 1 লিখলাম, যোগের যোগ লিখলাম, আর মান হচ্ছে 9/100 আর 3 এর 3, n এর মান হচ্ছে 3। আমরা 15,000 লিখলাম, 1 এর 1 লিখলাম। অর্থাৎ এটাকে যে ক্যালকুলেশন করতে হবে, 9 দিয়ে 100 ভাগ করতে হবে, এটার সাথে 1 যোগ করতে হবে। যোগ করলে কি হবে 1.09।
1.09। আমরা 1.09 যখন আমরা পাওয়ার করব তখন আমাদের বের হবে 1.295029। এটা বের হলে আমরা 15,000 দিয়ে 1.295029 গুণ করলে হবে 19,425.63 টাকা। আমাদের খেয়াল করতে হবে এটা হচ্ছে গয়ের উত্তর। গয়ের উত্তর তোমরা একটু ভালো করে দেখে নাও, এটা তোমাদের গয়ের উত্তর, তোমরা ভালো করে দেখে সুন্দর করে তুলে নাও। এরপরে আমরা গ করব। আমাদের যেহেতু 5টা অঙ্ক এখানে করতে হবে, ক খ গ ঘ ঙ। তো আমাদের ইতিমধ্যে 3টা শেষ আর 2টা বাকি আছে, ঘ এবং আর ঙ। প্রিয় শিক্ষার্থীরা আমরা গ নং প্রশ্ন করব। গ নং প্রশ্নের মধ্যে সেম আগের মতোই একই লেখা, শুধু এখানে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার জন্য বলছে। আমরা ক খ গ এই তিনটা করছি চক্রবৃদ্ধি মূলধন, আর এখন বলছে চক্রবৃদ্ধি মুনাফা। বছর একই, শুধু চেঞ্জ হবে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পিটা বিয়োগ হবে। তো আমরা সূত্রটা এইভাবে লিখব, এন চেঞ্জ হবে না, এন সমান 3 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি ইকুয়াল ফি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন বিয়োগ ফি। শুধু এই মুনাফার ক্ষেত্রে সূত্রটার বাড়তি হবে ফিটা। তো আমরা ফি মান লিখব 15,000 টাকা, একের 1 আর মান হচ্ছে 9/100 লিখলাম, আর ফি মান হচ্ছে এন এর মান হচ্ছে 3 বিয়োগ ফি মান হচ্ছে 15,000 টাকা। তো আমরা 15,000 টাকা লিখলাম। এটাকে যদি আমরা করে 9/100 ভাগ করি এটার সাথে যদি 1 যোগ করি তাহলে আমাদের হবে 1.09। আর 3-এর 3 পাওয়ার 3 লিখলাম, বিয়োগের বিয়োগ, আর পি মান হচ্ছে আমরা যেভাবে আছে এইভাবে 15,000 টাকা লিখলাম। এরপরে 15,000 এটাকে যদি আমরা পাওয়ার করি 1.09 পাওয়ার 3 যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমাদের হবে 1.295029 বিয়োগ 15,000 যেভাবে আছে এইভাবে লিখলাম। এরপরে 15,000 আর এটা গুণ করলে অর্থাৎ 15,000 গুণ 1.295029 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 19,425.435। এটা থেকে আমরা যদি 15,000 টাকা বাদ দিই তাহলে আমাদের হবে 4,425.73 টাকা। এটাই আমাদের উত্তর। আমরা উত্তর লিখব 4,425.73 টাকা। এটা কিন্তু আমাদের গ নং প্রশ্ন। আমরা এখন ঙ নং প্রশ্ন করব। ঙ নং প্রশ্ন একটু খেয়াল করো, গ নং প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে তোমাদের গ নং প্রশ্ন। এখন আমরা তে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা আমরা ঙ নং প্রশ্নে চলে আসছি, অর্থাৎ ঙ নং প্রশ্নের সলিউশন। আমরা লিখব গ নং হতে পায় আমরা লিখব চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা আমরা পাইছি 4,425.435 টাকা। এরপরে সরল মুনাফা হচ্ছে 4,050 টাকা। এই দুইটার পার্থক্য অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য আমরা যদি নির্ণয় করলে 4,425.435 লিখবো। এটা থেকে 4,050 টাকা বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 375.435 টাকা। এটা হচ্ছে পার্থক্য। এরপরে আমাদেরকে একটা প্রশ্ন করছে যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? তো আমরা লিখবো যে পদ্ধতিটা সুবিধাজনক সেটা আমরা লিখবো। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক। তোমরা একটু দেখে নাও। এটা আমাদের প্রশ্নের সাথে উত্তরের সামঞ্জস্যতা, অর্থাৎ উত্তরের যে মিলটা এটা আমাদের মিল রেখে আমাদেরকে করতে হবে। এটা গেল। এরপরে আমাদেরকে এটা উত্তরের সপক্ষে আমাদেরকে যুক্তি দেওয়ার জন্য বলছে। আমরা উত্তরের সপক্ষে যুক্তি দেব। তোমরা একটু ভালো করে দেখে নাও। উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য বলছে। আমরা উত্তরের সপক্ষে যুক্তি দেব এখন। প্রিয় শিক্ষার্থীরা আমাদের যুক্তি উপস্থাপন করার জন্য বলছে। তো আমরা যুক্তি উপস্থাপন করার ক্ষেত্রে আমরা যে যুক্তিটা উপস্থাপন করব সেটা হচ্ছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমে প্রথম যে টাকা রাখা হয় তাই আসল বা মূলধন, অর্থাৎ প্রথম যে টাকাটা রাখা হয় সেটা হয়ে আসল বা মূলধন, এবং এর উপর বছর শেষে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। অর্থাৎ তুমি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখছো, রাখার পরে একটা নির্দিষ্ট বছরের পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এইভাবে নির্দিষ্ট সময় পরে যে টাকাটা অতিরিক্ত পাবে সেটাকে বলা হয় মুনাফা। এই মুনাফা দুই প্রকার, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনা করতে হবে। আলোচনা করে
সর্বশেষ একটা কথা লিখতে হবে। এই কথাটা লিখেই আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেই অঙ্কটা, ওই অঙ্কটা শেষ হবে। তোমরা একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে তোমাদের যুক্তিটা কিন্তু এখনো শেষ হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা সরল মুনাফার সংজ্ঞাটা আমাদেরকে নিতে হবে। সরল মুনাফার সংজ্ঞাটা আমরা এইভাবে উপস্থাপন করব। সেটা হচ্ছে সরল মুনাফা সমান প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে সরল মুনাফা বলে। এরপর আসে চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফা আসলের উপর যে মুনাফা হিসেব করা হয় তাই চক্রবৃদ্ধি মুনাফা। অতএব আমরা সর্বশেষ যে কথাটা বলতে পারি, সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক। এটা গেল আমাদের চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কটা, অর্থাৎ 2 নম্বর যে অঙ্কটা, ওই অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। আমরা এখন আমাদের পরবর্তী স্টেপে যাব। তো তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমাদের লেখাটা, আমি বোর্ডে যে লেখাটা লিখছি, এই লেখাটা একটু ভালো করে দেখে নাও। এটাতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা লেখাটা ভালো করে দেখে নিলে তোমরা লিখতে তোমাদের সুবিধা হবে। এটা গেল আমাদের মোটামুটি 2 নম্বর কোশ্চেনের সলিউশন। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সংক্ষিপ্ত 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি প্রশ্ন প্লাস উত্তর সহ তোমাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 6, 11, 16, 21 ... অর্থাৎ এভাবে ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তো আমরা লিখব, দেওয়া আছে 6, 11, 16 আর 21। প্রত্যেকটা ব্যবধান কিন্তু 5 করে। তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকটা ব্যবধান আমরা 5 করে লিখলাম। আমরা লিখলাম পার্থক্য 5 লিখলাম। এরপরে লিখলাম প্রথম পদ। আমাদের সুবিধার্থে আমরা লিখলাম প্রথম পদ অঙ্ক করার সুবিধার্থে, যেন আমাদের অঙ্কটা ফুলফিল একটা ভালো আমরা নাম্বার পেতে পারি, অতি উত্তম হতে পারি। এই ধারাবাহিকতা তোমাদের কিছু খসড়া করতে হবে। তো আমরা 6 লিখলাম। 6 সমান লিখতে পারি 5 গুণ 1 যোগ 1, অর্থাৎ 5 দ্বারা 1 গুণ করলে 5, এর সাথে 1 যোগ করলে হবে 6। এরপরে 11 দ্বিতীয় পদ আমরা লিখতে পারি 11 সমান 5 গুণ 2 যোগ 1, অর্থাৎ 5 2 গুণে 10, আর এটার সাথে 1 যোগ করলে হবে 11। তৃতীয় পদ হচ্ছে 16, তৃতীয় পদ 16। তো আমরা লিখলাম 5 গুণ 3, অর্থাৎ 3 5 15 যোগ 1, অর্থাৎ আমাদের মান বের হবে 16। এভাবে ধারাবাহিকভাবে আমাদের মান বের হইতেই থাকবে। তো আমরা তৃতীয় পদ পর্যন্ত করলাম। এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লিখব, ধরি ক সমান ক্রমিক সংখ্যা, অর্থাৎ ক আমরা ক্রমিক সংখ্যা ধরে নিলাম। আমাদেরকে বের করার জন্য বলছে বীজগাণিতীয় রাশি। প্যাটার্নটি বীজগাণিতীয় রাশি নির্ণয় করো। আমরা লিখলাম বীজগাণিতীয় রাশি হবে 5 ক যোগ 1, অর্থাৎ আমরা ক ধরে, ক্রমিক সংখ্যা যেহেতু ক ধরে নিলাম, সেহেতু আমাদের বীজগণিতীয় রাশি হবে 5 ক যোগ 1, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা একটু মিলে দেখো। এই হচ্ছে আমাদের মোটামুটি কি ফুলফিল ক এর উত্তর। ইনশাআল্লাহ তোমরা অতি উত্তম হতে পারবে। এরপরে আমরা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন একই উত্তর গেল। আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর সম্পর্কে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে আমরা 1 নং শেষ করলাম। এখন আমরা 2 নং নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নটা আমাদের কাঠি স্টাইলের। আমরা 2 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে প্রশ্ন অনেকের কাছে দেওয়া আছে, আমি শুধু উত্তরটা ব্যাখ্যা করতেছি। আমরা লিখলাম, দেওয়া আছে দিয়ে আমরা কাঠিগুলো লিখলাম, অর্থাৎ প্রশ্নের মধ্যে যেভাবে দেওয়া আছে আমরা এইভাবে লিখলাম, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র। তো আমরা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র লিখলাম। প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমরা 5টি লিখলাম। কিভাবে 5টি লিখলাম একটু খেয়াল করো। এই একটা কাঠি, 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 অর্থাৎ 1 2 3 4 5, 5টা কাঠি। এরপরে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা লিখব, যদি আমরা ব্যাখ্যা করি 1 2 3 4 5 6 7, 7টা কাঠি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এখানে অর্থাৎ তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 9টি। তো আমরা প্রত্যেকটা চিত্রে কাঠির সংখ্যার পার্থক্য হচ্ছে 2 করে, অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ দিলে 2 হবে,
আবার 9 থেকে 7 বিয়োগ দিলে হবে 2। আমরা লিখতে পারি অতএব চতুর্থ সিটে আমাদের বের করার জন্য বলছে এটা যে চতুর্থ সিটে কাঠির সংখ্যা কত। তো আমরা লিখব চতুর্থ সিটে কাঠির সংখ্যা হবে 9 যোগ 2। অর্থাৎ তৃতীয় সিটে যদি কাঠির সংখ্যা 9 হয় আর আমাদের পার্থক্য যদি 2 হয়, তাহলে পার্থক্যের সাথে আমরা তৃতীয় সিটের যে চিত্রটা কাঠি আছে ওই কাঠিটা আমরা যোগ করব, যোগ করলে হবে আমাদের 11। তো আমি পাশে তোমাদের চতুর্থ চিত্রটা এঁকে দেখিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে এটা গেল আমাদের 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমরা এখন 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখব। সবাই একটু খেয়াল করো, একটু দেখে নাও ভালো করে কিভাবে তোমরা লিখবা। ইনশাআল্লাহ তোমরা অতি উত্তম হবে যদি সুন্দর করে খাতার মধ্যে লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1 মিটার কাকে বলে। আমরা 1 মিটার কাকে বলে আমরা যদি লিখতে যাই, তাহলে আমরা লিখব শূন্য মাধ্যমে তড়িৎকরণ থেকে নির্গত ক্রিপ্টনের নির্দিষ্ট আইসোটোপ হতে নিঃসৃত কমলা রঙের বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যকে 1 মিটার হিসেবে ধরা হয়। বর্তমানে এই আলোর, তাহলে আমরা লিখতে পারি 16,50,763.73 তরঙ্গ দৈর্ঘ্যকে 1 মিটার বলে। আমাদের এই বিষয়টা খেয়াল করো। 3 নম্বর প্রশ্ন, এটা গেল আমাদের 3 নম্বর প্রশ্ন প্লাস উত্তর। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 1 মিটার কাকে বলে। 1 মিটার কাকে বলে আমরা প্রশ্ন উত্তর সহ উদাহরণ আকারে উপস্থাপন করছি। তোমরা খুব সুন্দর করে A4 সাইজের কাগজের মধ্যে লিখবে। এটা গেল 3 নম্বর প্রশ্ন। এখন আমরা 4 নম্বর প্রশ্ন সম্পর্কে, 4 নম্বর প্রশ্ন প্লাস উত্তর সম্পর্কে আলোচনা করব। একটু ভালো করে দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্ন তোমাদের কাছে আছেই, আমি প্রশ্নের হিন্স সহ উত্তর লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্ন অনুযায়ী উত্তর, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত ম্যাট্রিক পদ্ধতির 2টি এককের নাম লেখার জন্য বলছি। আমরা লিখব অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য, আমরা পরিমাপের জন্য ব্যবহৃত 2টি মেট্রিক পদ্ধতির এককের নাম। আমরা নাম্বার 1 লিখতে পারি 1 মেট্রিক টন, নাম্বার 2 লিখতে পারি কুইন্টাল। এটা গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন প্লাস উত্তর। এরপরে 5 নম্বর দেখো। 5 নম্বর প্রশ্ন তোমাদের কাছে দেয়া আছে, আমাদেরকে বের করার জন্য বলছে 10 একর বের করার জন্য বলছে। তো আমরা জানতে হবে 1 একর সমান কত। আমরা 1 একর সমান লিখতে পারি 4046.86 বর্গমিটার। সুতরাং 10 একর সমান 4046.86 গুণ 10, গুণ করলে গুণফল যেটা বের হবে সেটা হচ্ছে 10 একর। 10 একর হচ্ছে 40,468.6 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে 6 নম্বর আমাদেরকে যেটা করার জন্য বলছে, অর্থাৎ 160 সেন্টিমিটার সমান কত, 160 সেন্টিমিটার বের করার জন্য বলছে। তো আমরা লিখব, আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, বা 1 সেন্টিমিটার সমান 1/2.54 ইঞ্চি। আমরা এটা লিখতে পারি, আমাদের সর্বশেষ যেটা বের করার জন্য বলছে 160 সেন্টিমিটার সমান আমরা লিখতে পারি 1 গুণ 160/2.54। এটাকে আমরা ভাগ করলে, গুণ ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে 62.9921 ইঞ্চি। তাহলে আমাদের এটা গেল 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমরা একটু খেয়াল করো, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমরা এখন সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা আমরা লিখব। সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা একটু দেখে নাও, দেখে নিয়ে একটু বোঝার চেষ্টা করো, বুঝে লেখার চেষ্টা করো। খাতার মধ্যে খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে। অতি উত্তম হতে হলে আমি এখানে 4, 5, 6 3টা প্রশ্নের সলিউশন করে দিলাম। এখন সর্বশেষ সেটা হচ্ছে 7 নাম্বার প্রশ্নের সলিউশনটা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 7 নাম্বার কোশ্চেনের উত্তর। আমাদের 7 নাম্বার প্রশ্নটা বলছে গড়টিতে বায়ু ওজন
গড়টিতে বায়ুর ওজন। আমরা এটা করার জন্য আমরা লিখব, দেওয়া আছে গড়ের আয়তন দেওয়া আছে এটা প্রশ্নের মধ্যে 7,68,000 ঘন সেন্টিমিটার। এরপরে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এরপরে আমরা লিখতে পারি সুতরাং এক ঘনবস্তুর ওজন 0.00129 গ্রাম। আমাদেরকে বের করার জন্য বলছে গড়টিতে বায়ুর ওজন। তো অতএব গড়টিতে বায়ুর ওজন আমরা গড়ের আয়তনের সাথে ঘনবস্তুর ওজনটা গুণ করলে যেটা পাবো সেটাকে কিলোগ্রামে রূপান্তর করব। তো আমরা প্রথমে লিখব গড়টিতে বায়ুর ওজন, গড়ের আয়তন লিখব 7,68,000 গুণ, এরপরে এক ঘনবস্তুর ওজনটা লিখব 0.00129 গ্রাম। আমরা 7,68,000 এর সাথে 0.00129 গ্রাম গুণ করলে হবে 990.72 গ্রাম। 990.72 গ্রাম। তো আমরা 990.72 রে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, অর্থাৎ গ্রাম থেকে কিলোগ্রামে রূপান্তর করতে হলে 1000 দিয়ে ভাগ করলে আমাদেরকে বের হবে 0.99072 কিলোগ্রাম। এটা গেল আমাদের 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্লাস উত্তর। তোমরা ভালো করে দেখে নাও। এখানে তোমাদের প্রশ্ন সহ উত্তর সহ সবকিছু আলোচনা করা হয়েছে, তোমরা লক্ষ্য করছো। এবং অতি উত্তম হওয়ার জন্য, আমি আবার বলতেছি, অতি উত্তম হওয়ার জন্য এই ওয়েটা তোমাদেরকে অবলম্বন করতে হবে। তোমরা সুন্দর করে খাতায় প্রেজেন্টেশন করবে, ইনশাল্লাহ তোমরা অতি উত্তম হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।